500 বছরের ইতিহাসে যে পরিবারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে ঢাকার নবাব পরিবার। এবং এই নবাব পরিবার যেই জায়গায় বসবাস করতেন সেটিকে আমরা আহসান মঞ্জিল নামে চিনি। আজকের ভিডিওতে আমি আহসান মঞ্জিলের ভেতরের পরিবেশ এবং এখন কি অবস্থায় আছে এই আহসান মঞ্জিল সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কর্মব্যস্ত সদরঘাটের রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকলাম আহসান মঞ্জিল অভিমুখে। ভেতরে প্রবেশ করতেই আমাদের সামনে দৃশ্যমান হলো আহসান মঞ্জিল। ভবনের পাশে শোট এলাকার লোহার সিঁড়িটি প্রথমে দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। এই অংশটি মূল ভবনের পেছনের অংশ, তবে বিভিন্ন রকম ফুলে শোভিত এই জায়গাটি খুবই মোহনীয় রূপে হাজির হয়। এছাড়াও এই সাইড থেকে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলীর প্রশংসা করতে হয়। এখন আমি আছি আহসান মঞ্জিলের ভেতরে এবং এখান থেকে আরেকটু ভেতরে যে আপনাদের আহসান মঞ্জিলের পুরো ভেতরের যে চিত্র সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইরকম অপূর্ব সুন্দর সিঁড়ি আমি এর আগে কখনো দেখিনি। কারুকার্য মণ্ডিত সিঁড়ির সাথে দেয়ালে টাঙানো বর্ষা ফলক সে সময় নবাবদের আভিজাত্যের পরিচয় তুলে ধরেছে। এই ঘরটিতে মূলত নবাব পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গের তৈলচিত্র সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এই মিউজিয়াম তৈরি করার পর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে আরো ভালো লেগেছে কাছে ঘেরা এই জায়গাগুলো দেখতে। আহসান মঞ্জিলের ভেতরের পরিবেশ মূলত এর যে বিশালতা প্লাস এর ভেতরে এত বেশি ঐতিহাসিক জিনিসপত্র সত্যিই বিমোহিত করবে এখানে আগত দর্শনার্থীদের। তবে শুধু আহসান মঞ্জিলের ভেতরের অংশই নয়, আহসান মঞ্জিলের বাইরে গড়ে ওঠা বিভিন্ন প্রজাতির গাছ যে কোনো প্রকৃতি প্রেমীর জন্যই চোখের আশীর্বাদ। বারান্দায় আসতেই সামনে থেকে উকি দিচ্ছে বুড়িগঙ্গা, যে রূপের সত্যি প্রশংসা না করে উপায় নেই। মোগল সাম্রাজ্যের সময় শেখ এনায়েতুল্লাহ নামে একজন জমিদার ছিলেন, যিনি ছিলেন জালালপুর পরগনার জমিদার। সে সময় জালালপুর পরগনা বরিশাল এবং ফরিদপুর অঞ্চল নিয়ে গঠিত ছিল। এই জালালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ প্রথম আহসান মঞ্জিল নির্মাণ করেন। সে সময় এই আহসান মঞ্জিলকে রংমহল নামে ডাকা হতো। আমি এমন এক সময় কথা বলছি যে সময়ে বাংলাতে বিভিন্ন জায়গা থেকে পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, ফরাসি এবং ব্রিটিশরা বাংলাতে এসে তাদের বাণিজ্য করত। শেখ এনায়েতুল্লাহর কাছ থেকে ফরাসি বণিকরা এই প্যালেসটি অর্থাৎ আহসান মঞ্জিলের যে জায়গা বা এই জায়গাটি কিনে নেন এবং ফরাসিরা সেখান থেকে তাদের ট্রেডিং হাউস হিসাবে এটা ব্যবহার করতে থাকে। তবে 1830 সালের দিকে ব্রিটিশদের সাথে বাণিজ্য লড়াইয়ে টিকে থাকতে না পেরে তারা এই উপমহাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে সময় ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ এই প্যালেসটি ফরাসিদের কাছ থেকে কিনে নেন এবং তারপর থেকে বংশ পরম্পরায় এই প্যালেসটি তার উত্তরাধিকাররা ব্যবহার করে আসে। খাজা আলিমুল্লাহর পরে তার পুত্র খাজা আব্দুল গনি তিনি প্রথমে এই প্যালেসটি সংস্করণ এবং এর সৌন্দর্য বর্ধনের জন্য প্রচুর খরচ করেন। তিনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটি ইউরোপীয় কনস্ট্রাকশন কোম্পানিকে এখানে আনেন এবং আহসান মঞ্জিলের রিকনস্ট্রাকশনের দায়িত্ব দেন। এবং এখন আমরা যে আহসান মঞ্জিলের ভেতরে চিত্র দেখতে পাই তার বেশিরভাগ সংস্করণই করা হয়েছিল এই মার্টিন অ্যান্ড কোম্পানির সেই সময়ের সংস্করণের আদলে। খাজা আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহ নামে মূলত এই আহসান মঞ্জিলের নামকরণটি করেন এবং সেইখান থেকেই আমরা মূলত এই জায়গাটিকে আহসান মঞ্জিল নামে চিনি। প্রতিদিন শত শত দর্শনার্থী এই আহসান মঞ্জিলের সামনে উন্মুক্ত প্রান্তরে এসে উপস্থিত হন। উদ্দেশ্য একটাই, নবাব পরিবারের এই ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী হওয়া। পরন্ত সূর্যের আলো আমাদের জানান দিচ্ছে আমাদেরও যাবার সময় হয়েছে। এই আহসান মঞ্জিলে দাঁড়িয়ে শুধু একটি কথাই মনে হলো, নশ্বর এই দুনিয়ায় কোনো কিছুই অবিনশ্বর নয়।
তারপরও মানুষের কিসের এত অহংকার?